বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 6 আগস্ট 2026। আমাদের আহ, বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের যে আমরা যে মডেল টেস্ট নিয়েছি, মডেল টেস্ট 1, যদিও সলিউশন মানে এটা আলোচনা করার কথা ছিল আরো আগে, বাট আজকে মডেল টেস্ট 1 এবং 2 এই দুইটার উত্তরই আলোচনা করতেছি। দেখেন, প্রথমে দেখেন আমাদের ক অংশে প্রশ্ন ছিল যে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষেত্রে একজন পুলিশ অফিসার অসীম ক্ষমতা প্রয়োগ করে, আপনি কি এই উক্তির সাথে একমত? দেখেন, আম, প্রশ্নটা যদি এরকম হতো যে পুলিশ কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, ওটার উত্তরও যা। এই বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষেত্রে একজন পুলিশ অফিসার অসীম ক্ষমতা ভোগ ভোগ করে, এটার উত্তরও কি একই। খালি এখানে যে জিনিসটা জানতে চাইছে, এই টাইটেলটা দিয়ে ওই ধারাগুলো লিখবেন। আপনি এই টাইটেল দিয়ে লিখলেন যে ফৌজদারি কার্যবিধির, আগে একটু আনুষঙ্গিক আলোচনা করলেন, তারপরে বললেন যে ফৌজদারি কার্যবিধির এত এত ধারায় পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তারপর এগুলো আলোচনা করে দিয়ে লাস্টে এসে বললেন যে অতএব আলোচনার পরিশেষে বলা যায় যে উপরোক্ত ধারাগুলোতে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষেত্রে অসীম ক্ষমতা প্রয়োগ করে বা ভোগ করে। তো এই জায়গায় মোটামুটি 54, 55, 57, 151 এই চারটা ধারায় আলোচনা করতে হবে। তারপরে দেখেন, একজন গ্রেফতারকৃত ব্যক্তির অধিকারগুলো কি কি, ফৌজদারি কার্যবিধির বিধানের আলোকে সংক্ষেপে আলোচনা করুন। এবং আমি কিন্তু ওই দিনের পরীক্ষায় দেখেন এখানে প্রশ্নের প্রথম অংশ মানে যে বিনা পরোয়ানায় গ্রেফতার, এইটুকের উত্তরের জন্য বরাদ্দ ছিল 5। আর গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার, এইগুলার জন্য বরাদ্দ কত? 5। তো গ্রেফতারকৃত ব্যক্তির অধিকারগুলো কি কি, এটা যদি আপনি ওই শীট অনুসারে হুবহু কিন্তু উত্তর নাই। এটা হচ্ছে আপনি অধিকারগুলো কি কি 61 ধারা আলোচনা করবেন, 167 ধারা আলোচনা করবেন। 61 ধারা মানে হলো যারা বিনা পরোয়ানায় গ্রেফতার করছে পুলিশ তারে সর্বসকলে রাখতে পারবে কতক্ষণ? 24 ঘন্টা। আর এই 24 ঘন্টার মধ্যে তারে নিকটস্থ বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবে। এটা এটা হাজির করার পর 167 ধারায় বলছে, যদি পুলিশের মনে হয় যে ওই ব্যক্তির বিরুদ্ধে আরো তদন্ত করা দরকার, তারে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার, তাহলে পুলিশ যে আবেদনটা করবে সেটা হলো রিমান্ডের আবেদন। তারপর একটু রিমান্ডে ঢুকে গেলেন, রিমান্ড কি একটু ব্যাখ্যা দিলেন যে বিচার করার এখতিয়ার থাক বা না থাক রিমান্ড মঞ্জুর করতে পারে। 2025 সালের সংশোধনী অনুসারে সর্বোচ্চ রিমান্ড মঞ্জুর করতে পারে কতদিন? 15 দিন। এছাড়া বর্তমানে বিধিবিধান করছে যে রিমান্ডে পাঠানোর আগেও পরে স্বাস্থ্য পরীক্ষার একটা বিধান আছে, এবং যদি দেখে যে আগের যে স্বাস্থ্য, রিমান্ড থেকে ফেরত আসার পরে যে স্বাস্থ্য দেখা গেল স্বাস্থ্যর হানি ঘটছে, তাহলে ওই কর্মকর্তার বিরুদ্ধে তার চাকরির যে শৃঙ্খলাজনিত যে অ্যাকশন, সেই অ্যাকশন নিতে পারে। এছাড়া এই যে আপনার কিন্তু মুখস্থ নাই যে আপনি যা যা জানেন এইগুলোই লিখলেই হয়ে যায়। এছাড়া 167 2025 সালে একটা সংশোধনী আনছে, সেটা হলো যে বর্তমানে পুলিশ হেফাজতের সাথে সাথে আর একটা হেফাজত আছে, জুডিশিয়াল কাস্টডি বা বিচারিক হেফাজত। বিচারিক হেফাজত, এখন বিচারিক হেফাজতে কতদিন রাখবে কোনো নির্দিষ্ট নিয়ম নাই। তবে বিচারিক হেফাজত ভিডিও লিঙ্কেজের মাধ্যমে বা অন্য কোনো পদ্ধতিতে বিচারিক হেফাজতে রাখা যাবে। এই তো এগুলাই তো একজন গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার। এবং আপনি যদি আর একটু যোগ করতে চান, এই জায়গা তো বলছে গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার, এই জায়গায় কি বলছে? বিনা পরোয়ানায় গ্রেফতার। বলবেন যে এছাড়া 81 ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তিকে পরোয়ানা সহ গ্রেফতার করা হয় তাহলে পুলিশ তাকে অনতি বিলম্বে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবে। এই তো হ্যাঁ, আমি এই যে যা যা বললাম শোনেন, যা যা মন চাই লিখবেন, তবে নির্দিষ্ট যে সময় আছে এই সময়ের বেশি না। আচ্ছা, আমরা এটা ছিল একের ক এর উত্তর। একের খ যদি দেখেন, ধর্ষণের অপরাধে দায়রা জজ আদালত অভিযুক্ত ডিপজলকে দণ্ডবিধি 1860-এর 376 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। উক্ত মামলা চলাকালে বিভিন্ন সময় ডিপজল 5 বছর কারাগারে ছিলেন। মানে ধর্ষণের মামলা যখন বিচার হয়েছে, ডিপজল বিভিন্ন মেয়াদে কারাগারে ছিলেন। কত বছর? 5 বছর। ডিপজল সর্বমোট কতদিন সাজা ভোগ করবে? এটা হলো অ্যাকচুয়ালি আমাদের ফৌজদারি কার্যবিধির 35 ক। ফৌজদারি কার্যবিধির 35 ক। 35 কতে বলছে যে রায়ে যে সাজা আছে এবং মামলা চলাকালীন সময় যে সাজা যতদিন সে কারাগারে ছিল এই মেয়াদ থেকে বাদ যাবে। এখন যাবজ্জীবন কারাদণ্ডকে 35 কতে ধরতে হবে 30 বছর। তাহলে 30 বছর থেকে 5 বছর বাদ দিলে ডিপজল সাজা ভোগ করবে কতদিন? 25 বছর। এই হলো আপনার আলোচনা। এবং আমি যেভাবে আপনাদের লিখতে বলি যে ঘটনার বর্ণনা দিয়ে লিখবেন 5 বছর কারাগারে ছিলেন এতটুক। বিচার্য বিষয় হবে ডিপজল সর্বমোট কতদিন সাজা ভোগ করবেন তা আলোচনা করতে হবে। আর
আইনগত পর্যালোচনা হলো যা যা বলার দরকার বলে সিদ্ধান্ত বলবেন যে অতএব সুতরাং ডিপজল 35 ক ধারা অনুসারে 25 বছর সাজা ভোগ করবেন। এই তো বুঝছেন? বলেন কি কথা। অনেক সময় দেখবো যে আপনার উত্তর ছোট হোক, আমার উত্তর ছোট হোক, দেখবে যে ওখানে মূল কথা আছে কিনা। আর আপনি এক গাদায় লিখছেন, লুজ লিখছেন 16টা, কিন্তু ওই জায়গায় মূল কথা নাই, কোনো লাভ নাই। এ হচ্ছে কথা। দেখেন, আচ্ছা এখন দেখেন আমরা 2 এর ক দেখি। ফৌজদারি আদালত কত প্রকার? এটা তো আলোচনার কিছু না, এটা না পারলে আপনার লিখিত পরীক্ষা দেওয়া উচিত না। ফৌজদারি আদালত তো 2 প্রকার নাকি, 6 ধারায়। ওই যে দায়রা আদালত আর ম্যাজিস্ট্রেট আদালত। বিভিন্ন শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের সাধারণ ও বিশেষ ক্ষমতা আলোচনা করুন। আর বিভিন্ন শ্রেণীর ম্যাজিস্ট্রেট মানে বিচারিক ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের যে 32 আলোচনা করবেন, 29 গ আলোচনা করবেন, 33 ক আলোচনা করবেন, শেষ। আর বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য কিনা তা আলোচনা করুন। এটা হচ্ছে ওই যে 5 ধারা। তো এখানে যদি আপনি দেখেন, ফৌজদারি আদালত কত প্রকার, 2 মার্ক মাত্র বরাদ্দ। আর দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা এটা বলছে কত, 6 মার্ক। আর প্রযোজ্য কিনা বিশেষ আইনের ক্ষেত্রে এটা কত, 2। তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য কিনা এটা 5 এর বলা আছে। বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হতেও পারে, না হতে পারে। যদি বিশেষ আইনে বলা থাকে তাহলে প্রযোজ্য হবে, আর বলা না নিষেধ করা থাকলে হবে না। আর বলা মানে হ্যাঁ অথবা না কিছুই বলা নাই, তাও প্রযোজ্য হবে। এই তো কথা। এখন আমাদের একজন প্রশ্ন করছেন, কে জানি প্রশ্ন করছেন। আচ্ছা, একজন লিখছে, স্যার 1 এর এ তে 46-এ আর কি লিখতে হবে না? আপনার মন চাইলে লিখবেন। আমি যা বলছি এতটুকু হলো মেইন উত্তর। এরপর যদি আপনি আপনার লেখারে সমৃদ্ধ করার জন্য যদি আরো কিছু লিখতে চান, লিখবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, কে জানি প্রশ্ন করলো, কই এ জায়গায় একবার এসে আবার আসতেছে না কেন? উনি আচ্ছা, স্যামসাং M12 মানে M127G দণ্ডবিধি 57 আনা যাবে কিনা? আগে আপনার নামটা আমি একটু শুনতে চাই। ও তপন বিশ্বাস জিজ্ঞেস করছে দণ্ডবিধি 57 আনা যাবে কিনা। আগে ফৌজদারিতে থাকেন, ফৌজদারির যদি প্রাসঙ্গিক ধারাগুলো আলোচনা আপনি করে ফেলেন, তারপর মন চাইলে দণ্ডবিধিরে আইনেন, কিন্তু ফৌজদারি বাদ দিয়ে আগেই দণ্ডবিধিতে যাইয়েন না। এ হলো উত্তর। মানে আগে হচ্ছে জামা কাপড় পরা, পরে হচ্ছে পাগড়ি। আপনার গায়ে জামা নাই, প্যান্ট নাই, কিন্তু পাগড়ি পরছেন ঢক মতো একটা, ঠিক আছে, লাভ নাই। আচ্ছা আসেন আমরা 2 এর খ পড়ি। একটি মামলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত পাগলা তানভীরকে 4 বছর কারাদণ্ড প্রদান করেন এবং অন্য আরেকটি মামলায় যুগ্ম দায়রা জজ পাগলা তানভীরকে 5 বছর কারাদণ্ড প্রদান করেন। তাহলে এক মামলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিছে 4 বছর, আর এক মামলায় যুগ্ম দায়রা জজ দিছে কত, 5 বছর। অভিযুক্ত পাগলা তানভীর এই সাজা কিভাবে ভোগ করবে? 35 ধারার আলোকে আলোচনা করুন। ভাই প্রথম কথা হলো, এই জায়গা 35 ধারা কি প্রয়োগ হবে? না, 35 ধারা প্রয়োগ হবে না। কারণ 35 ধারা আপনি আলোচনা করে দিয়ে দিবেন যে 35 ধারা হলো একজন ব্যক্তিকে একটা মামলায় যদি একাধিক অপরাধে সাজা দেওয়া হতো সেই ক্ষেত্রেই 35 ধারা প্রয়োগ হবে। কিন্তু যে ক্ষেত্রে 2টা আদালত একজন ব্যক্তিরে সাজা দিছে সেই ক্ষেত্রে তো 35 ধারা প্রয়োগের কোনো সুযোগ নাই। তো আপনি 35 ধারা মন চায় যতক্ষণ লিখে তারপরে বলে দিবেন যে এই আলোচ্য ক্ষেত্রে 35 ধারার বিধানাবলী প্রযোজ্য হবে না। কেন হবে না? কারণ এটা তো 2টা আদালত সাজা দিছে। যদি এই একটা আদালতই পাগলা তানভীরের 4 বছর আর 5 বছর দিত একটা মামলায়, তাহলে 35 ধারা প্রযোজ্য হতো। 35 ধারা তো আপনার জায়গায় বলাই, 35 ধারা আলোকে আলোচনা করুন। আপনাদের তো আরো সোজা করে দিছি, এবং আপনাদের আসল জায়গায় কিন্তু আরো সোজা করে দিবে। দেখবেন যে অধিকাংশ জায়গায় ধারা আছে। আপনাদের যাদের ধারা নিয়ে সমস্যা না, ধারা আপনাদের এবার প্রিলি দেখবেন, এবার কিন্তু ধারা ওয়াইজ প্রশ্ন কিন্তু দেয় নাই, ঠিক আছে। এবার প্রশ্ন কিন্তু ম্যাক্সিমামই আপনার ওই আমরা যে সমস্যামূলক প্রশ্ন এই সেই এই টাইপের। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন। আমরা 3 এর কতে দেখি, দেখেন, কখন ও কোন অবস্থায় একজন অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব দেওয়া যায়? টেন্ডার অফ পার্ডন, যে রাজসাক্ষীর যে বিচার পদ্ধতি, ওই যে আপনার 337 থেকে 339 ক। যাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছে তিনি তার ক্ষমার শর্ত পূরণ না করলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কি? ব্যাখ্যা করুন।
এই শুনেন, এটা আমাদের এই শীটেই একেবারে ছোট্ট করে দেওয়া আছে। আচ্ছা, ছোট্ট করে দেওয়া আছে, সেটা হলো 337 ধারায়। তার আগে আমার জানা দরকার যে রাজসাক্ষী কাকে বলে। ভাই আপনি, রাজসাক্ষী হলো যে কোনো মামলা রাষ্ট্রপক্ষ বা বাদীপক্ষ মামলা করলে বাদীপক্ষকেই সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হয়। কিন্তু কখনো কখনো বাদীপক্ষের বা রাষ্ট্রপক্ষের হাতে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ যদি না থাকে, কিন্তু অপরাধ হয়েছে কিন্তু রাষ্ট্রপক্ষের হাতে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আদি নেই, তখন রাষ্ট্রপক্ষ মানে সরকার প্রস্তাব দেয়, পিপি সাহেব যায় প্রস্তাব দিবে বা সরকার যায় প্রস্তাব দিবে আসামির, যে তুমি যদি একজনের প্রস্তাব দিছো যে তুমি যদি নিজে যা করছো প্লাস অন্যান্যরা যা করছে এটা যদি স্বীকার করো, তাহলে তোমার রাজসাক্ষী বানানো হবে এবং তুমি খালাস পাবা আর অন্যরা পাবে কি শাস্তি। এলো রাজসাক্ষী, তারা ক্ষমার প্রস্তাব দিল। তো 337-এ ক্ষমা করে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর 338-এ ক্ষমা করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ। আর রাজসাক্ষীরে পরীক্ষা করবে 339-এ পিপি, যে রাজসাক্ষী কি ক্ষমা শর্ত পালন করছে কিনা। যদি দেখে পালন করছে তাহলে ঠিক আছে, আর পালন না করলে তার আবার আসামি অবস্থায় আসামি হিসেবে তার বিচার শুরু হবে। আর আদালত তারে পরীক্ষা করে রাজসাক্ষী হিসেবে খালাস দিবে 339 ক। এই কথাগুলোই আপনি একটু বুঝে শুনে আলোচনা করে দিলেই হয়ে যাবে। এখানে প্রশ্ন ছিল 10 মার্কের। দেখেন, এরপরে দেখেন আমরা 3-এর খ দেখি। ইমাদ পরিবহনের একটি গাড়ি সড়ক দুর্ঘটনার কারণে পুলিশ জব্দ করে। উক্ত গাড়ি ফেরত নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য একটি মুসাবিদা করুন। সড়ক দুর্ঘটনা তো আমাদের রাস্তাঘাটে প্রায়ই হয়। তো গাড়ি ধরেন ইমাদ পরিবহনের একটা গাড়ি জব্দ করে নিয়ে গেছে, এখন যারা মালিক কর্তৃপক্ষ এখন তো মালিক তো আর অ্যাক্সিডেন্ট করে নাই, অ্যাক্সিডেন্ট তো করছে ড্রাইভার, ড্রাইভারের বিচার হবে, গাড়ির তো আর বিচার করা যায় না। এখন গাড়ি ফেরত আনার জন্য যে আবেদন, ওই যে জিম্মায় নেওয়ার দরখাস্ত, যদি আপনি মামলা চলমান থাকা অবস্থায় করেন তাহলে 516 কতে করবেন, আর মামলা যখন রায় হয়ে গেছে তখন 517। এই তো, তাহলে এই এই দরখাস্তটা মুসাবিদাটা কিসের? জিম্মায় নেওয়া। এ হলো উত্তর, বুঝছেন? একজন প্রশ্ন করছেন, স্যার আপনি বোধহয় ওই যে ইয়ারটা জিজ্ঞেস করছেন যে একজন ব্যক্তিরে ওই যে 5 বছর আর 4 বছর সাজা দিচ্ছে, ম্যাজিস্ট্রেট দিল 4, দায়রা জজ দিল, যুগ্ম দায়রা জজ দিল 5, এক্ষেত্রে 9 বছর সাজা খাটবে? এক্ষেত্রে কি 9 বছর সাজা খাটবে? ভাই যে জিনিস আমি জানি না সেই জিনিসটা আমি পেঁচাবো কেন? সে কয় বছর সাজা খাটবে সে খাইতে পারে, কিন্তু আমার এই জায়গা 35 দ্বারা প্রযোজ্য হবে না, কথা শেষ। আপনারা যারা বেশি বুঝেন তারা ভাইভাতে যে ধরা খাবেন, ভাইভাতে যে জিনিস বলছে আমি তার উত্তর দিব, ওর বাড়তি একটা কথা আমি বলবো না। যখন আমি আমি জাহির করতে যে নিজেরা জাহির করতে যে যখন আলাদা এক্সট্রা একটা কথা বলবো তখন প্রশ্ন চলে যাবে ওই জায়গা। ঠিক আছে, তাহলে আমার এই জায়গা প্রশ্ন জানতে চাইছে যে ম্যাজিস্ট্রেট দিছে 4 বছর, যুগ্ম দায়রা দিছে 5 বছর, এই জায়গা কি 35 ধারায় প্রযোজ্য হবে কিনা? আমার কথা 35 ধারায় জায়গা প্রযোজ্য হবে না। আমার কি প্রশ্ন জানতে চাইছে যে একসাথে সাজা খাটবে কি, মানে একসাথে সাজা খাটবে কিনা, এটা তো আমরা জানতে চাই না। একসাথে তো সাজা খাটবে না, 35 অনুসারে একসাথে সাজা খাটবে কাটবে না, তো উত্তর তো এই জায়গায় পেয়ে গেছেন। তাহলে 9 বছর সাজা খাটবে কিনা সেটা হলো পরের ব্যাপার। আচ্ছা, আর সেই উত্তরও যদি জানতে চান তাও বলি, আমাদের ফৌজদারি কার্যবিধি 397 ধারা ব্যাখ্যা অনুসারে এটা আদালত নির্দেশ দিবে। আদালত যে রায় দিছে সে নির্দেশ দিবে, যে দেখা গেল পরের মামলা যে রায় দিছে সে দেখে নির্দেশ দিবে যে তার যদি এর পূর্বের কোনো সাজা থাকে তাহলে এই সাজা আগের সাজা কাটবে, তারপরে এই সাজা শুরু হবে। আচ্ছা, আপনারা শর্ট সাজেশনও চান, আবার ব্যাখ্যা দিলে আবার এক্সট্রা ব্যাখ্যাও চান। ঠিক আছে, ব্যাখ্যা তো আমি এই জায়গার একটা প্রশ্ন তো হরেক রকম ব্যাখ্যা দিয়ে আপনারা সাজাই দিতে পারি, কিন্তু আপনি তো ওই জিনিস তো মাথায় নিতে পারবেন না। আমার যে যতটুকু লিখলে পাস হবে ততটুকুই আমি আলোচনা করতেছি। দেখেন, আমরা চলে এসে খ অংশ। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন। The police have been vested with absolute power in the investigation of criminal cases. মানে পুলিশের মানে তদন্তের ক্ষেত্রে পুলিশের অপরিসীম ক্ষমতা রয়েছে, অসীম ক্ষমতা। ইংলিশটা একটু চেঞ্জ করে দিছি ওই যে। তাহলে এই উত্তর কিন্তু ওই যে মেইনলি উত্তর 160 থেকে 173, বাট ইচ্ছা করলে 154, 55 এগুলাও 2-4 কথা লিখতে পারে। তদন্তের ক্ষেত্রে পুলিশ অসীম ক্ষমতা ভোগ করে, ওই যে 160 ধারা থেকে শুরু করবেন। 160-এ তলব করে সাক্ষীরে, সাক্ষী এসে সাক্ষ্য দেয় 161, তারপরে 162-তে
এগুলা যা যা আছে 173। সো মূলত তো এত আলোচনার সময় না, এগুলো তো ক্লাসে অলরেডি করছি। কতটুকু উত্তর লিখতে হবে সেটু ততটুকু লিখলেই হবে, এতটুকুই। তো এখন আপনার মার্ক হচ্ছে 10, আর 10-এর মার্কের জন্য আপনি হাইয়েস্ট গেলে সময় পাবেন 22-23 মিনিট, 22 মিনিট বা 23 মিনিট। তাহলে আমি এই 54 থেকে শুরু করে 73 এই সব ধারায় আমি 22 মিনিটে লেখা কোনো ব্যাপার না। এখন যদি বলেন স্যার কেমনে, আমি তো 5টা লিখে পারি না, আপনি 5টা এরকম মোটা করে লিখবেন কে, বড় করে লিখবেন কে? আমার সময় যেরকম আমি লিখবো সেরকম সব ধারায় আমি লিখবো, কিন্তু ওই সময়ের মধ্যেই লিখবো। আচ্ছা, এরপরে হ্যাঁ, কার জন্য প্রশ্ন আছে? একটা প্রশ্ন আছে স্যার, গ্যালাক্সি A22, বলেন কি প্রশ্ন আছে, বলেন গ্যালাক্সি, দ্রুত বলেন। দাঁড়ান আগে আনমিউট করে দিন। হ্যাঁ বলেন, গ্যালাক্সি A22 কি প্রশ্ন আছে? হ্যালো, প্রশ্ন কার আছে? প্রশ্ন করেন। আচ্ছা আচ্ছা, যেহেতু আর করতেছেন না, কি বলবো আর, পরে মনে পড়লে করেন। স্যারের খ দেখেন, ক, খ, গ সহ অন্যান্য 5জন ব্যক্তি খাইরুলকে হত্যা করে। পুলিশ তদন্ত প্রতিবেদন অভিযুক্তদের ঘটনার সাথে সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করে। পুলিশ বলছে যে হত্যাকাণ্ডের সাথে এই আসামিদের কোনো সম্পৃক্ততা নাই। তাহলে কি দিছে ফাইনাল রিপোর্ট? সংক্ষুব্ধ পক্ষের কি প্রতিকার আছে সেটা উল্লেখে একটি মোসাবেদা করুন। তাহলে ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে আমি কি দরখাস্ত করব? নারাজি। কিন্তু এই জায়গায় কি সরাসরি নারাজি কথাটা আছে? এটুকু তো আপনার বুঝে নিতে হবে যে জায়গায় আমার কি দরখাস্ত করব। কি ভাই, কালকের কালকেরটা দিবানি, বসেন, এর আগের দিনেরটা আলোচনা করতেছি। আচ্ছা, তাহলে এই জায়গায় আমার কি মুসাফাদা করতে হবে? নারাজি। 5-এর ক দেখেন, অপরাধ বিচারার্থে গ্রহণ বলতে কি বুঝো, মানে আমলে নেওয়া। 190 আলোচনা করবেন। একজন ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ বিচারার্থে গ্রহণ সম্পর্কিত বিধানাবলী আলোচনা করুন। এই জায়গায় 190-এর 1-এর ক, 1-এর খ, 1-এর গ, এই 3টা আলোচনা করবেন। আর যেহেতু সময় যদি থাকে, ওই 96, 97, 98, 99 এটা এক এক কথায় দিয়ে দিবেন যে আমলে নেওয়ার বিশেষ বিধানাবলী। দায়রা আদালত কখন বিচারার্থে গ্রহণ করতে পারে? দায়রা আদালত আমলে নেয় কোন কত ধারা? তাহলে তো 193। 193, যে দায়রা আদালত সরাসরি আমলে নিতে পারে না, তবে ম্যাজিস্ট্রেট আদালত যদি দায়রা আদালতের কাছে কোনো আসামিরে পাঠায় তখন আমলে নিতে পারে কত ধারা? 193 ধারা। এইটুকুই উত্তর, এর বেশি না। আপনার পাস করার জন্য অনেক লুজ পেপার নেওয়ার দরকার নাই, যা চাইছে অতটুকু লিখে দিলেই আল্লাহর রহমতে আপনি উকিল লিখতে পারবেন। আচ্ছা, 5-এর খ দেখেন, ঢাকার একটি জনবহুল জায়গায় ফখরুলের মোবাইল ছিনতাই হয়। জনবহুল মানে কি? যে জায়গায় অনেক লোক আছে। ফখরুল বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করতে গেলেও এখতিয়ার বহির্ভূত বলে তার অভিযোগ ফেরত দেওয়া হয়। ফখরুল বিভিন্ন থানায় গেছে যে মামলা করতে, কিন্তু প্রতি থানা ফেরত দিয়েছে যে এটা আমার আমার এলাকার মধ্যে না, আমার এলাকার মধ্যে না। ফখরুলের কি প্রতিকার আছে আলোচনা করুন। এখন আপনি, আপনাদের খাতা আমি এখনো দেখি নাই, এই ফখরুলের প্রতিকার অ্যাকচুয়ালি আলোচনা করবেন 182, ফৌজদারি কার্যবিধির 182 ধারা। 82 ধারা আলোচনা করবেন কেন? যে যদি অনুসন্ধান বা বিচার কোথায় হবে এটা নিয়ে যদি অনিশ্চয়তা থাকে, কি থাকে? অনিশ্চয়তা থাকে, তাহলে যে কোনো এক জায়গায় মামলার অনুসন্ধান বা বিচার হতে পারে। এই তো কথা। আপনারা যারা আছেন, অন্য কোনো যৌক্তিক উত্তর আছে? অন্য কিছু লিখছেন কিনা? কি লিখছেন এটা? আচ্ছা, হ্যাঁ, এটাই হলো উত্তর। আচ্ছা, তো আমরা চলে আসি দেখেন গ অংশ। আচ্ছা, একটি নালিশ দায়ের করা হলে, 6-এর ক দেখেন, একটি নালিশ দায়ের করা হলে কোন কোন ধারার বিধান অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয় সংশ্লিষ্ট ধারাগুলি উল্লেখ করে আলোচনা করুন। এই প্রশ্ন লেখাটা খুব মজার যদি আপনি বুঝে থাকেন। নালিশি মামলা করে 200 ধারায়, তাহলে আপনি 200 ধারায় জবানবন্দি নিয়ে শুরু করবেন। তারপরে 201, 202, 203, 204, 205, 190 এগুলো আলোচনা করলেই তো হয়ে গেল। যদি সময় থাকে 156(3), যদি সময় থাকে তাহলে ওই যে 205 ডি যেটা আলোচনা করবেন, কিন্তু মেইনলি 205 পর্যন্ত আলোচনা করলেই কি হবে ইনশাল্লাহ।
ছয়ের খ দেখেন, একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হয়। দুই দলের সদস্যরা কিসে লিপ্ত হয়? সংঘর্ষে। ক খ গ সহ 5 জনের বিরুদ্ধে প্রথমে একটি নালিশি মামলা, দেখছেন ক খ গ সহ প্রথমে তাদের বিরুদ্ধে কি হয়েছে? নালিশি মামলা, সিআর মামলা। পরবর্তীতে একটা জিআর মামলা দায়ের করা হয়। এই দুইটি মামলার পরিণতি কি হবে আলোচনা করুন। কত ধারা? 205D। তাহলে আপনি আলোচনা করবেন যখনই সিআর মামলার ম্যাজিস্ট্রেট জানতে পারবেন যে এই বিষয়টা জিআর মামলা আছে, সিআর মামলা ম্যাজিস্ট্রেট তার যাবতীয় মামলা কর্মকাণ্ড স্থগিত করবেন এবং জিআর মামলায় পুলিশ রিপোর্ট তলব করবেন। পুলিশ রিপোর্ট আসার পরে যদি দেখে জিআর মামলার আসামিদের সাথে সিআর মামলার আসামিদের মিল আছে, তাহলে দুইটা মামলায় জিআর মামলা একটা মামলা মানে জিআর মামলা হিসেবে চলবে। আর যদি দেখে সাদৃশ্য বা মিল নাই, তাহলে ওই মামলার গতিতে, এই মামলার গতিতে। এই তো 205D। তাহলে আপনার কি 205Dর কথাটা আমি যদি শনাক্ত করতে পারি, তাহলে এই জিনিস কি মুখস্থ লেখা লাগবে? এটা তো আমি আমার মতো করে সমস্যার সমাধান করব। আচ্ছা, আমরা চলে আসি 7-এর ক। ফৌজদারি আদালতের এখতিয়ার, অনুসন্ধান ও বিচারের স্থান সম্পর্কে আলোচনা করুন। ওই যে আল্লাহর নাম নিয়ে 177 ধারা থেকে শুরু করবেন আর 188 পর্যন্ত লিখলেই হবে। তার মধ্যে এক কথা যদি আমি বলে দিই যে অনুসন্ধান এবং বিচারের সাধারণ স্থান, ঘটনা যে জায়গায় মামলা সে জায়গায় 177। 78 না লিখে আপনি লিখলে লিখবেন, না লিখলে নাই, 79 লিখতে হবে। ঘটনা যে জায়গা, অপরাধ যে জায়গা, পরিণাম বা ফলাফল যে জায়গা, উদাহরণ দিয়ে দিবেন। তারপরে 181 লিখলেন যে চুরি যেখানে হয়, চুরাই মাল যে জায়গা পাওয়া যায়, যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। অপরাধজনক বিশ্বাসভঙ্গ আত্মসাৎ যে জায়গায় করে, যেখানে সম্পত্তি পাওয়া যায়, যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। অপহরণ যেখানে করে, অপহৃত ব্যক্তিকে যেখানে পাওয়া যায়, যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। 181। আর 182 যদি অপরাধটি চলমান থাকে, অপরাধটি আংশিক এক জায়গায়, আংশিক আর এক জায়গায়, অপরাধটি যদি কতিপয় কার্যের সমষ্টি হয়, অপরাধটি যদি অনিশ্চিত হয় মামলা কোথায় হবে, তাহলে যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। 182। এই তো ভাই। আর সবশেষে আর একটা আলোচনা করলে হলো 188। 185 পারলে বলো। 185 কি 2 বা ততোধিক জায়গায় যদি সন্দেহ হয় যে কোন জায়গায় মামলা হবে, তাহলে সিদ্ধান্ত দিবে কি হাইকোর্ট। আর 188 তো অতি রাষ্ট্রিক প্রয়োগ। বাংলাদেশে একজন নাগরিক পৃথিবীর যেখানে অপরাধ করুক না কেন, তার বিচার বাংলাদেশে করা যাবে। এছাড়া বাংলাদেশি হোক বা বিদেশি হোক, যদি সেটা বাংলাদেশি নিবন্ধিত জাহাজ বা উড়োজাহাজ হয়ে থাকে, তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে। এই তো। আচ্ছা, আমরা 7-এর খটা একটু দেখি, দেখেন। আচ্ছা, ধন্যবাদ। একজন লিখছেন 5-এর খতে অনেকে লিখছেন নালিশি মামলা করতে হবে। ওই যে ফখরুলের মোবাইল হারাই গেছে, কোন থানায় মামলা নিচ্ছে না। হ্যাঁ, নালিশি মামলা করলেও হবে, কিন্তু নালিশি মামলাটা করতে গেলেও তো আপনার এক ম্যাজিস্ট্রেটের কাছে করা লাগবে না? কোন জায়গায় ম্যাজিস্ট্রেটের কাছে করবেন সেটা শনাক্ত করতে গেলেও তো 182 রে লাগে। বোঝা গেল থানায় না মামলা না নিল। ধরেন মামলাটা আপনি 2 থানার মধ্যে গেছেন, ঢাকায় গেছেন আর গাজীপুরে, টঙ্গী থানায় গেছেন, উত্তরা থানায় গেছেন, কেউ মামলা নিচ্ছে না। এখন নালিশি মামলা করবেন, তাহলে নালিশি মামলা করলেও তো আপনার 2 কোর্টেই যাওয়া লাগে, ঢাকা অথবা গাজীপুর। এখন আপনি কোন জায়গা যাবেন? রেফারেন্স কি? 182। সমস্যা নাই, যেভাবে আমি যে উত্তর লিখছি এটাই যে এটা হচ্ছে এক্সাক্ট, বাট আপনারা যদি ভিন্ন ভাবে আপনার যুক্তি দিয়ে বুঝাই দিতে পারেন, মার্ক পাবেন, কোনো সমস্যা নেই। দেখেন, আমরা চলে আসি 7-এর ক। এক্স ওয়াই কে প্রহার করে, এতে ওয়াই প্রচন্ড ক্রোধান্বিত হন। তাহলে এক্স মারছে কারে? ওয়াই রে। জেড ওয়াই এর ক্রোধের সুযোগ নিয়ে ওয়াই কর্তৃক এক্স কে হত্যার অভিপ্রায় ওয়াই এর হাতে একটি ছুরি তুলে দেন। ওয়াই ওই ছুরির সাহায্যে এই কয়টার সময় এক্স কে হত্যা করে। এই ঘটনায় পুলিশ ওয়াই ও জেড কে অভিযুক্ত করে এত এত ধারায় তদন্ত প্রতিবেদন দাখিল করে। এখন আমাদের মূল যে শীট ওখানে ছিল যে যিনি বাদী পক্ষ, তার কি প্রতিকার আছে, কিন্তু এই জায়গায় আমি একটু ঘুরাই দিছি। ওয়াই ও জেড এর উক্ত তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে কি প্রতিকার আছে? ওয়াই ও জেড মানে কি? আসামি। আসামির এই জায়গা কি প্রতিকার আছে? আসামি কি নারাজি দিতে পারবে? আসামির তাহলে জায়গা কি প্রতিকার আছে বলেন? আসামি অব্যাহতির আবেদন করবে। বুঝছেন? ওই যে 241 ক বা 265 গ,
এবং সব কাগজপত্র গুলো পর্যালোচনা করে উভয় পক্ষের শুনে যদি মনে হয় যে না তার অব্যাহতি দেওয়া যাবে, তাহলে 200, যদি ম্যাজিস্ট্রেট আদালত হয় 241 কতে অব্যাহতি দিতে পারে, আর দায়রা আদালত হলে 265 গ। যেহেতু 326 আছে, এটা ম্যাজিস্ট্রেট আদালতই। আর আপনি যখন বুঝতেছেন না যে অব্যাহতির আবেদন আমি কোন জায়গায় করবো, যে কিন্তু মুসাবেদা লাগবে না, এমনি আলোচনা করলেই হয়ে যাবে, তাইলে আপনি দুটোই আলোচনা করে দিয়ে আসবেন। ম্যাজিস্ট্রেট আদালত হলে এত ধারা, দায়রা আদালত হলে এত ধারা অব্যাহতি, সমস্যা আকারে। জি। তো এরপরে আমরা চলে আসি ঘ অংশ। দেখেন কোন কোন ব্যক্তিকে যৌথভাবে অভিযুক্ত করা যায়। একই যৌথভাবে অভিযুক্ত করা যায়, এটা হলো 239 ধারা। 204 ক্ষেত্রে যে 7 শ্রেণীর ব্যক্তিকে একসাথে বিচার করা যায়। একই কার্যধারায় একাধিক অপরাধ সংঘটিত হলে কোন অবস্থায় কতগুলো অপরাধের বিচার একই সাথে করা যেতে পারে। একই কার্যধারায় যদি একাধিক অপরাধ সংঘটিত হয়, 235-এর 1, 235-এর 1, এই দুইটা আলোচনা করলেই হয়ে গেল। তাহলে আমার আলোচনা করতে হবে কত, 239 আর 235-এর 1। 235-এর 1-এ অবশ্যই উদাহরণ দিবেন, যেহেতু 10 মার্কের প্রশ্ন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, কামাল লিমনকে আইনগত হেফাজত হতে উদ্ধার করে এবং উদ্ধার করতে গিয়ে মফিজ একজন কনস্টেবল যার হেফাজতে লিমন ছিল তাকে গুরুতর আহত করে। মানে একজন পুলিশের হেফাজতে একজন আসামি ছিল, তারে উদ্ধার করে কনস্টেবল আবার কি করছে, আঘাত করছে। এক্ষেত্রে কামাল কর্তৃক পেনাল কোডের অধীনে কতগুলো অপরাধ সংঘটিত হয়েছে? এ জায়গায় দুইটা অপরাধ হয়েছে। একটা হলো কত ধারা, 225, তারে ওই যে আইনগত হেফাজতে উদ্ধার, আর আঘাত দিছে এটা কত বলেন, 300 গুরুতর আঘাত করে 333। জি। উক্ত অপরাধ সময়ের জন্য একই কার্যধারার বিচারে কামালকে অভিযুক্ত বিচারের সম্মুখীন করা যেতে পারে যদি তাই হয় আইনের কোন বিধান অনুযায়ী। এখন ধরেন আপনার মাথায় 323 নাই, সরি 333 নাই, 325 আপনার মাথায় নাই। এখন আপনি গুরুতর আহত করছে, তাহলে আপনি লিখতে পারেন যে 325-এর অপরাধ করছে, 325-এর অপরাধ, কামালের জায়গা 325-এর অপরাধ করছে এবং 325-এর অপরাধে তার বিচার করা যাবে। এটা লিখলেও কিন্তু ভুল না, ব্যাখ্যা দিয়ে বোঝাই দেবেন। আমি যা পারি তাই লিখছি, আমার যুক্তিতে আমি অটল আছি। বুঝতে পারছেন? আচ্ছা, 9-এর ক দেখেন, খালাস ও অব্যাহতির মধ্যে পার্থক্য কি? বিস্তারিত অনেক আলোচনা করছি ক্লাসে। কি কি কারণে একজন আসামির বিরুদ্ধে চার্জ গঠন না করে তাকে অব্যাহতি দেওয়া যায়? ওই যে অব্যাহতির কারণগুলো কি কি। কোন আসামি যদি দাবি করে যে ঘটনার সময় তারিখে হাসপাতালে চিকিৎসাধীন ছিল এবং সে যদি হাসপাতালে চিকিৎসাধীন থাকার কোনো দলিল চার্জ গঠনের বিষয়ে শুনানির সময় দাখিল করে, তবে ওই দলিলের ভিত্তিতে কি ও আসামিকে অব্যাহতি দেওয়া যাবে? যাবে? যাবে না। তাহলে অব্যাহতির ওই যে আমরা যা জানি ততটুকুই। আমরা 9-এর খ নাম্বার প্রশ্নটা দেখি। রহিম করিমের বাড়িতে চুরির মামলায় উপযুক্ত আদালত কর্তৃক বেকসুর খালাস পায়। কি মামলায় খালাস পাইছে? চুরি। 3 মাস পর চুরির অকট্য সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়, করিম একই অপরাধে রহিমের বিরুদ্ধে পুনরায় মামলা করে। এছাড়া চুরির দিন পালানোর সময় রহিম দারোয়ানকে গুরুতর আহত করলেও প্রথম মামলা এর জন্য তার বিরুদ্ধে কোনো চার্জ গঠন বা বিচার করা হয়নি। প্রথম মামলাটা ছিল চুরির প্রথম মামলা, কিন্তু সে গুরুতর আহতের কোনো অভিযোগ ছিল না। নতুন প্রমাণের ভিত্তিতে একই চুরির অপরাধে রহিমকে দ্বিতীয়বার বিচার করা কি আইনত বৈধ? চুরির বিচার তার বিরুদ্ধে আর করা যাবে না, 403 ধারায় বাড়িতে হবে। কিন্তু দারোয়ানকে গুরুতর আঘাতের যে এটা তার বিরুদ্ধে বিচার করা যাবে, নতুন মামলা করা যাবে। বুঝছেন? কিন্তু চুরি নিয়ে আর মামলা করা যাবে না। তাহলে আমার এই জায়গায় আলোচনা করতে হবে কত ধারা, 403 ধারা, ডক্ট্রিন অফ ডাবল জিওপার্টি। একটা জিনিস কি বুঝেন, যে এই সমস্যামূলক প্রশ্ন লেখা আরো সহজ বেশি। এই জায়গায় আপনার মুখস্থ কিছু লেখা লাগে না, জাস্ট পড়ে ধরতে পারলে হয়, তাহলে আমার মতো করে ওই জায়গা লিখে দিয়ে আসবো। আচ্ছা, এখন দেখেন 10-এর ক, দায়রা জজ এবং হাইকোর্ট ডিভিশনের রিভিশন সংক্রান্ত ক্ষমতা বর্ণনা করুন। দায়রা জজের রিভিশনাল পাওয়ার আছে 439A, হাইকোর্ট ডিভিশন আছে 439, আর সাথে আলোচনা করতে হবে কত, 435 নথি তলব। একটি রিভিশন আদালত কি খালাসের আদেশকে সাজায় রূপান্তর করতে পারে? না, পারে না। খালাসের আদেশকে সাজায় রূপান্তর করতে পারে না। একটি রিভিশন আদালত যখন সাজার আদেশ বহাল রাখে তখন উক্ত আদেশের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত ব্যক্তির কি ধরনের প্রতিকার আছে? যদি সাজার আদেশ বহাল রাখে
যদি দায়রা জজ বহাল রাখে রিভিশন আদালত হিসেবে, তাহলে আমি হাইকোর্ট বিভাগে কোয়াশমেন্ট করব। আর রিভিশনাল জুরিসডিকশন যদি প্রয়োগ করে স্বয়ং হাইকোর্ট ডিভিশন, তাহলে লিভ টু আপিল করব কোথায়? আপিল বিভাগে। এই তো উত্তর। তারপরে দেখেন, পর্যাপ্ত প্রসেস ফি প্রদানে ব্যর্থ হওয়ার কারণে আদালত বাদীর মামলা খারিজ করে দেন। এই যে খারিজটা, এই খারিজটা করে 204-3, 204-3 উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে একটি রিভিশন দরখাস্ত মোসাবেদা করুন। তাহলে খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন কেমনে করবে? খালি রিভিশন আপনার মনে আছে কিনা, ওই যে প্রথমে আদালত দিবেন রিভিশন পিটিশন নাম্বার এই, তারপরে আপনার ধারা ফৌজদারি কার্যবিধির এত ধারা, ফৌজদারি কার্যবিধির 439 ক সাথে 435 বা 439 ক ধারায় দায়রা আদালতে রিভিশন। এখন আপনি যেভাবে লেখেন না কেন, তারপরে যে রিভিশন করছে তার নাম বা অমুকের নাম, তারপরে এবং যে বিষয়, আপনি কোন আদালতের আদেশের বিরুদ্ধে রিভিশন করতেছে? অমুক তারিখে অমুক নাম্বার ম্যাজিস্ট্রেট কর্তৃক খারিজ আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হইয়া সংক্ষুব্ধ নালিশকারী অত্র আদালতে ফৌজদারি কার্যবিধির এত ধারায় রিভিশন দায়ের করলেন। এই তো, তারপরে আপনি রিভিশনে যা যা আছে বলে দিবেন যে মামলা খারিজ যে করছে এটা ঠিকঠাক নাই, এগুলা শিখছি আমরা। তারপরে চলে আসেন 11 ক, ফৌজদারি কার্যবিধি 1898 অধীন একটি আপিল আদালত অসীম ক্ষমতা ভোগ করে থাকে আলোচনা করুন। আপনি কি মনে করেন যে একটা আপিল আদালত অসীম ক্ষমতা ভোগ করে থাকে? তাহলে এটার উত্তর হলো, অ্যাকচুয়াল উত্তর 423 অফ দা সিআরপিসি। তো এখানে 423-এর সাথে সাথে আপিল কি একটু বিস্তারিত সংক্ষেপে একটু লিখে তারপরে চলে যাবেন কততে? 423 ধারায়। 423 ধারায় কিন্তু আপিল আদালত যা খুশি তাই করতে পারে, দণ্ড কমাইতে পারে, বাড়াইতে পারে, এই আর কি। 11 খতে আসে, দেখেন, ক তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে স্ত্রীকে মারপিট করে যৌতুক নিরোধক আইন 2018 3 ধারার অধীন, ধারা কিন্তু বলে দিছি 3 ধারার অধীন যৌতুক দাবি একটি শাস্তিযোগ্য অপরাধ, কয়ের স্ত্রীর পক্ষে একটি নালিশি মামলা লিখুন। তাহলে এটা মুসাবিদা। আপনি আদালতকে অ্যাড্রেস করবেন বিজ্ঞ আমলি আদালত গোপালগঞ্জ বা বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গোপালগঞ্জ, নালিশি মামলা নাম্বার ডট ডট এত। তারপরে লিখবেন, হ্যাঁ ধারা ওই জায়গাও লিখতে পারেন, পরেও লিখতে পারেন। ধারা লিখলেন ধারা যৌতুক নিরোধক আইনের এত ধারা, তারপরে বাদীর নাম, তারপরে সাক্ষীর নাম, আসামির নাম, তারপরে হচ্ছে সাক্ষীর নাম, হ্যাঁ ঘটনাস্থল, ঘটনার তারিখ, এগুলা লিখে তারপর বাদী পক্ষে মিলিত নিবেদন। এই তো আমরা চলে এসেছি চ অংশ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন। এটা একটু দেখি, দেখেন, দেখেন রহিম সাহেবকে তার নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখা যায়। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে স্থানীয় থানায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রাথমিকভাবে পারিপার্শ্বিক অবস্থা দেখে এটিকে আত্মহত্যা মনে হয়। পুলিশ ফৌজদারি কার্যবিধির 174 ধারা অনুযায়ী একটি ইউডি বা অপমৃত্যু মামলা দায়ের করে। এরপর পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য লাশটি মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করে। ইউডি মামলার তদন্ত চলাকালীন 1 মাস পর ময়না তদন্তের রিপোর্ট পুলিশের হাতে আসে। রিপোর্টে ডাক্তার উল্লেখ করেন যে রহিম সাহেবের মৃত্যু ফাঁসিতে ঝোলানোর কারণে হয়নি, বরং তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং হত্যার পর আত্মহত্যার নাটক সাজানোর জন্য লাশটি ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। লাশের শরীরে ধস্তাধস্তির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এক্ষেত্রে এই অপমৃত্যুর মামলার পরিণতি কি হতে পারে আলোচনা করুন। এই অপমৃত্যুর মামলার পরিণতি হবে, ওই যে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করছিল সে এখন বাদী হয়ে কি দায়ের করবে? এফআইআর দায়ের করবে। এফআইআর জিআর মামলা হিসেবে পরবর্তীতে চলবে। হ্যাঁ, সমস্যামূলক। তাহলে আপনি ইউডি কেস কি 174 ওই জায়গাতে বলা আছে অপমৃত্যু মামলার ক্ষেত্রে, যেহেতু তদন্ত পেতে ময়না তদন্তের রিপোর্টে আসছে, তাই আপনি লিখবেন এই ইউডি মামলাতে পরবর্তীতে এফআইআর হিসেবে দায়ের হবে এবং জিআর মামলা হিসেবে বিচার শুরু হবে। 13 নম্বর প্রশ্ন দেখেন, সন্ত্রাস বিরোধী আইন 2009 এর অধীনে সংগৃহীত অপরাধের সন্দিগ্ধ আসামি হিসেবে সেলিম শেখকে পুলিশ গ্রেফতার করে। ম্যাজিস্ট্রেট আদালতে হাজতি সেলিম শেখের জামিন আবেদন প্রত্যাখ্যান করে। সন্ত্রাস বিরোধী আইনে তারা গ্রেফতার করছে, আমলি আদালত মানে ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইছে, ম্যাজিস্ট্রেট আদালত সেটা নামঞ্জুর করে দিছে। হাজতি আসামির পক্ষে এই মুহূর্তে কি প্রতিকার আছে? যেহেতু ম্যাজিস্ট্রেট আদালত নামঞ্জুর করছে, সেহেতু আমি দায়রা জজ আদালতে ক্রিমিনাল মিসেলিনিয়াস কেস বা ফৌজদারি বিবিধ মামলা করব, 498 ধারায় জামিন চাইবো।
যদি কোনো প্রতিকার থাকে উল্লেখ করে সংশ্লিষ্ট আদালত বরাবর একটি জামিনের দরখাস্ত মুসাবিদা করুন। তাহলে আগে আমার লিখতে হবে 2-4 কথা, যে ম্যাজিস্ট্রেট যেহেতু নামঞ্জুর করছে আমি দায়রা জজের কাছে জামিনের আবেদন করব 498 ধারায়, নিম্নে 498 ধারার জামিনের দরখাস্ত দেওয়া বা লেখা হবে, তারপরে 498 ধারা একটা জামিনের দরখাস্ত লিখে দিবে। তো এই ছিল আমাদের ফৌজদারি কার্যবিধির মডেল টেস্ট 1-এর সলিউশন বা সমাধান। যদি আপনাদের এই মুহূর্তে আমাদের সামনে যারা আছেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, আমি যা যা বলছি আপনার যে হুবহু এই কথা লেখা লাগবে তা না, আপনি ভিন্ন মত পোষণ করে ভিন্ন কিছু লিখতে পারেন, বাট কি লিখছেন সেই সম্পর্কে অবশ্যই আপনার যৌক্তিক উত্তর ওখানে থাকতে হবে। তো ঠিক আছে, দেখেন আমরা এখন আলোচনা করব দণ্ডবিধির যে মডেল টেস্ট আমরা 2 নিছি ওইটা একটু আলোচনা করব। একটু 1 মিনিটের বিরতি, তারপর দণ্ডবিধি দিয়ে শুরু করতেছি।